দেখাতে চাচ্ছি কিভাবে আপনারা এই প্যানেলটি ইউজ করবেন। দেখুন H1 এর ক্ষেত্রে যেটা পেয়েছিলাম আমরা P-তেও H1 ইউজ করার কারণে H1 থেকে H6 ইউজ করার কারণে সেই স্টাইলটি আমরা পেয়েছি। টেক্সট সেন্টার, তাহলে আমার এই লেখাটা এবং কোথায় বা কে বলেছেন এই বিষয়টাও আমার সেন্টারে চলে আসবে। এই যে দেখুন সেন্টারে আসছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়টি দেখব। তো চলুন শুরু করা যাক। আমি শুরুতেই getbootstrap.com-এর আমরা যেহেতু লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করছি, আমি এখান থেকে 5.0 নিয়েছি এবং আমরা কন্টেন্ট থেকে টাইপোগ্রাফিতে ক্লিক করলাম। খেয়াল করুন এখানে মূলত আমাদের টাইপোগ্রাফির ক্লাসগুলো দেওয়া আছে। তো আমরা প্র্যাকটিক্যালি চলুন কাজ করে এবং দেখি। তো আমি এই যে একটি index.html নামক ফাইল তৈরি করে রাখছি, যেই ফাইলটিতে আমার CSS এবং JS ফাইলটি লিঙ্ক করা আছে। ফাইল দুটি আমার CSS এবং JS-এ রাখা আছে। ওকে, শুরুতে আমি একটু বেসিক কোড নিয়ে নিচ্ছি। আমি তার জন্য শর্টকাট ইউজ করছি কন্টেইনার, এরপর আমরা বললাম .row, তারপর আমরা বলবো .call md8 ট্যাব। এই যে দেখুন চলে আসছে। তো আমি এখানে একটু অফসেট ইউজ করতে পারি, অফসেট 2। ওকে, তো এই জায়গায় মূলত আমাদের কোডটি রাখবো। ঠিক আছে, তো চলুন আমি কন্টেন্ট ট্যাবের টাইপোগ্রাফি থেকে আমরা এটা কপি করে করে ইউজ করব। খেয়াল করুন এখানে হেডিংয়ের জন্য আমাদের ইউজ হয় H1 থেকে H6। তো মজার বিষয় হচ্ছে যে H1 ইউজ করলে যেটা হবে, H1-এর জন্য H1 ক্লাসও আমরা পাবো। চলুন আমরা কপি করে প্র্যাকটিক্যালিটা দেখি। আমি এখানে পেস্ট করলাম, আমি এটাকে একটু ইনডেন্ট করে নিচ্ছি, Ctrl+S। ওকে, আমরা রান করি। তো এই হলো H1-এর আউটপুট। তো H1-এর আউটপুটগুলোর ক্ষেত্রে খেয়াল করুন H1 থেকে H6 পর্যন্ত ক্রমান্বয়ে বড় থেকে ছোট হবে। তো মজার জিনিস হচ্ছে যে H1 এটা তো আমরা জানি যে হেডিং টেক্সট এর জন্য বড় হয়, H6 সবচেয়ে ছোট হয়, কিন্তু এক্ষেত্রে H1 ক্লাস করলেও আমরা এই স্টাইলটাই পাবো। তো তার জন্য আমরা যেই কাজটা করি, এখানে আমরা সরাসরি P দিয়ে দিই। খেয়াল করুন P দিয়ে তারপর আমরা বললাম ক্লাস, সাপোজ আমি এখানে H1 দিলাম, এটাকে আমি P করে দিচ্ছি। ওকে, P। এখন এটাকে আমরা বলে H2, H3, H4, H5, H6। খেয়াল করবেন আমরা কিন্তু এটা P নিয়েছি। তো H1, H2, H3, H4, H6 থাকার কারণে কি হবে, হুবহুব এখানে যেই স্টাইল আছে, আমি এখনও রিলোড দিই না, এই রিলোড দিলে আমরা এই স্টাইলটিই পাবো। কারণ H1 হেডিং টেক্সটকে শুধু H1-কে যেই স্টাইল করা হয়েছে, তো H1-এর ক্লাস ধরে একই স্টাইল করা হয়েছে। খেয়াল করুন আমি রিলোড দিলাম, কোনো চেঞ্জ হয়েছে না, কোনো চেঞ্জ হয় নাই। আমরা চাইলে আরও একটু এখানে ইন্সপেক্ট করে স্টাইলটা দেখে নিতে পারি। এই যে খেয়াল করুন .H1-এর জন্য বেশ কিছু, H1, H6-এর জন্য একটা স্টাইল আছে, .H1-এর জন্য আলাদা স্টাইল আছে, এই যে খেয়াল করুন। তো এইভাবে শুধু H1 ইউজ করলে যা হবে, আমরা যে কোনো ডিভিএর বা পিএর মধ্যে প্যারাগ্রাফের মধ্যে যদি H1 ক্লাস ইউজ করি একই রেজাল্ট আমরা পাবো। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আরও বেটার বোঝার জন্য খেয়াল করুন, আমরা যদি এটা উঠিয়ে দিতাম তাহলে কী হতো বলুন তো? আমরা উঠিয়ে দিলে কিন্তু তখনও যে পির যেই ডিফল্ট সাইজটা আছে সেটাই আসবে। এখানে কিন্তু H1-এর সাইজটা আমরা পাবো না। আমি আবার ব্যাক করছি, Ctrl+Z। খেয়াল করুন দেখুন H1-এর ক্ষেত্রে যেটা পেয়েছিলাম আমরা P-তেও H1 ইউজ করার কারণে H1 থেকে H6 ইউজ করার কারণে সেই স্টাইলটি আমরা পেয়েছি। তো আমরা আশা করি H1 ক্লাস এবং H1-এর কাজটি বুঝতে পারছি। এখন আমরা দেখব, এই যে দেখুন এখানে P-তে এই বিষয়টি দেওয়া হয়েছে, কাস্টমাইজিং হেডিংস। তো এই ধরনের স্টাইল যদি আমরা পেতে চাই তাহলে জাস্ট আমরা H3 ইউজ করলাম, সেই সাথে স্মল ক্লাস এজ এ টেক্সট মিউটেট। আমি এটা কপি করে দেখাচ্ছি আপনাকে, Ctrl+V, Ctrl+S। খেয়াল করুন রিলোড দিলে পরে এখানে যে স্টাইলটা আমরা দেখতে পাচ্ছি এই স্টাইলটাই পাবো। তার মানে এখানে টেক্সট কালার ইউজ করা হয়েছে, আমরা অলরেডি টেক্সট কালার দেখে ফেলছি। টেক্সট মিউটেড, টেক্সট কালারের ভিতরে টেক্সট মিউটেড নামক একটা অপশন ছিল, এই লেখাটা আমাদের টেক্সট মিউটেড হবে, অর্থাৎ এই ধরনের স্টাইলটা আসবে। বুঝতে পারছেন আশা করি। এখন মজার জিনিস দেখেন, ডিসপ্লে হেডিংস, ডিসপ্লে 1 থেকে শুরু করে ডিসপ্লে 2 এই নামে আমরা ক্লাস ইউজ করতে পারবো। এই যে দেখুন ডিসপ্লে 1, ডিসপ্লে 2, এভাবে ডিসপ্লে 6। আমরা কপি করে এটা
কপি করে এখানে পেস্ট করে দেই, কন্ট্রোল ভি। আমি মূলত দেখাতে চাচ্ছি কিভাবে আপনারা এই প্যানেলটি ইউজ করবেন এবং সেই সাথে বুটস্ট্র্যাপ কীভাবে কাজ করে সেই বিষয়গুলো দেখাতে চাচ্ছি। ওকে, এবার দেখুন এই সোয়ানে তো আমাদের একটা স্টাইল পেতো, কিন্তু ডিসপ্লে 1 দেওয়ার কারণে এইটা অনেক বড় হবে। সেটা কীরকম? এরকম, এই যে নিচে বলেই দেওয়া আছে ফন্ট সাইজ 1 দিলে 5 REM এবং 6 দিলে কী হবে 2.5 REM। তো মূলত এখানে দেখুন ডিসপ্লে 1 থেকে শুরু করে ডিসপ্লে 6, তো ডিসপ্লে 1 বেশি বড়, ডিসপ্লে 6 তার চেয়ে ছোটো। এখানে যেই ঘটনাটা ঘটছে খেয়াল করেন, আমরা যদি এইটা দেখি, এই যে 5 REM, আমরা জানি REM ব্রাউজারের ডিফল্ট সাইজের সাথে কাজ করে থাকে। তো ব্রাউজারের সাধারণত ডিফল্ট সাইজ থাকে 16 পিক্সেল। তো সেক্ষেত্রে 1 আমরা ইউজ করলে 5 16 80, অর্থাৎ ডিসপ্লে 1-এর জন্য আমরা এখানে 80 পিক্সেল পাবো। খেয়াল করছেন? তো একইভাবে এখানে ডিসপ্লে 2-র জন্য এই যে 4.5 REM, তাহলে আপনারা এখান থেকে কত পাচ্ছেন দেখুন, 72 পিক্সেল পাচ্ছেন। তো এইভাবে গুণ করলে আমরা পেয়ে যাব 1 REM সমান হচ্ছে 16 পিক্সেল, আর বাকিগুলো তার সাথে গুণ করলে আমরা পেয়ে যাবো যে 3 × 48। 5-এর জন্য আমরা কত পাচ্ছি? এইটার জন্য আমরা 48 পিক্সেল পাচ্ছি। খেয়াল করেন, এটাতে আমি 80 পিক্সেল দিয়ে দেখাই, আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে দেখুন কত আছে 5 REM। তো আমি এটা কেটে দিয়ে ধরে নিন, আমি এখানে বললাম ফন্ট সাইজ 80 পিক্সেল। ওই যে দেখুন আমি এইটাকে টিক চিহ্ন দিচ্ছি, এটার টিক চিহ্ন উঠিয়ে দিচ্ছি, দেখুন কোনো চেঞ্জ হবে না। আবার এইটার টিক চিহ্ন দিলাম, এটা উঠিয়ে দিচ্ছি, কোনো চেঞ্জ কিন্তু নেই। অর্থাৎ 5 REM বলতে বোঝাচ্ছে 80 পিক্সেল, অর্থাৎ 1 REM সমান আমরা জানি 16 পিক্সেল, সুতরাং এখানে 80 পিক্সেল ইউজ হবে। এইভাবে 6 পর্যন্ত আমরা পাবো 2.5 REM। 2 মিনস 16 দুগুণে 32 আর 8 অর্থাৎ 40 পিক্সেল আমরা 6-এর জন্য পাবো। তো আশা করি বুঝতে পারছেন, এই বিষয়টা শুধু এই সোয়ানে নয়, আমরা পি বা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। ঠিক আছে? তো ডিসপ্লে 1 ক্লাসটি যেখানেই পাবে সেই ফন্টের সাইজ আমাদের হয়ে যাবে 80 পিক্সেল। ঠিক আছে? এখন দেখুন এই জায়গায় একটা স্টাইল করা আছে প্যারাগ্রাফের জন্য, জাস্ট পি ক্লাস লিড। কোনো লেখাকে যদি এইভাবে দেখাতে চাই সেক্ষেত্রে আমরা এই ক্লাসটি ইউজ করব। আমি কপি করছি এটা, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। ওকে, আমরা একটু ইনডেন্ট করে নিলাম। এবার দেখুন এই যে আমার স্টাইলটা এরকম আসছে, কিসের কারণে? ক্লাস লিডের কারণে। তো ক্লাস লিডটা আমার না থাকলে কী হতো? দেখুন ডিফল্ট যেই স্টাইলটা সেটা আসতো, যেটা আমাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা ইউজ করার কারণে আমরা একটু অন্যরকম স্টাইল পাবো। খেয়াল করছেন? এখন আমরা দেখব ইনলাইন টেক্সট এলিমেন্ট। খেয়াল করেন এখানে প্যারাগ্রাফের মধ্যে DEL ইউজ করা হয়েছে। DEL মানে আমরা বুঝি যে ডিলেট, এস এটাও স্ট্রাইক, ইউ আন্ডারলাইন হবে স্মল, অর্থাৎ এগুলোও আমরা এখানে প্র্যাকটিক্যালি ইউজ করে দেখি। কন্ট্রোল এস। এখন যদি রিলোড দেই, অর্থাৎ এখানে যেই স্টাইল বা যেই ধরনের আউটপুট আছে, এই ধরনের আউটপুট পেতে হলে এখান থেকে আমরা যেটা আমার প্রয়োজন, যেমন এইটার জন্য প্রয়োজন যেটা, খেয়াল করুন এইটা, তাহলে আমরা এইটা কপি করে নেব। ঠিক এইভাবেই এই যে দেখুন এখানে যেই আউটপুটটা পির জন্য এক ধরনের, ডিলেটের জন্য এক ধরনের ডিলেট মানে লেখাটা কাটা যাবে, এই যে ক্রস হবে। একইভাবে এসেও ক্রস হয়, ইউতে কী হবে? আন্ডারলাইন। খেয়াল করুন এই যে আন্ডারলাইন হয়েছে। আবার স্মল, এটাতে কী হবে? লেখাটি একটু স্মল হবে। তারপরে কি আছে? স্ট্রং। স্ট্রংয়ের ক্ষেত্রেও আমাদের কী হয়ে থাকে? বোল্ড হয়ে থাকে। এখানে যেটা আমরা বিতে ইউজ করি সেটাই মূলত স্ট্রংয়ের কাজ। এই যে খেয়াল করুন EM, এটা হচ্ছে ইটালিকের কাজ। আইএনস এবং ইউ সেম কাজ হয়ে থাকে। খেয়াল করছেন? আইএনস এবং ইউ অর্থাৎ আন্ডারলাইন হয়ে থাকে। এই যে এটা লেখাটা জরুরি না, এই ইনসের কারণে। আমরা যদি ইনস উঠিয়ে দিই তাহলে বুঝতে পারবো। এই যে দেখুন এটা কিন্তু আন্ডারলাইন আর নেই। তো আশা করি বুঝতে পারছেন যে যখন যেটা আপনার প্রয়োজন তখন এই ধরনের স্টাইল এখান থেকে আপনি নিতে পারবেন। এবার আসি আমরা নিচের দিকে দেখি টেক্সট ইউটিলিটিস। এই যে খেয়াল করুন অ্যাব্রিভিয়েশন, এখানে মাউস নিলে আমাদের একটা লেখা আসবে। আমরা এটা কপি করে দেখাচ্ছি। এই জায়গা, এই যে টাইটেল, এখানে আপনি যা খুশি তাই দিয়ে দিতে পারবেন। এখানেও যে কোনো লেখা দিতে পারবো, কারণ আমরা জানি এটা হচ্ছে কন্টেন্ট। আমি ওপেন করছি, এই যে দেখুন মাউস নিলাম, তো এখানে ধরে নিন যে আমি দিলাম হচ্ছে সফটল। আমি আমার চ্যানেলের নাম দিলাম সফটল, আর এইটাকে বললাম কন্ট্রোল এস। খেয়াল করুন
রিলোড দিলাম, এই যে এখানে দেখুন সফটওয়্যার লেখা আসবে, এখানে নিলে আমাদের লেখা আসবে সফটওয়্যার ইউটিউব চ্যানেল। তো বুঝতে পারছেন যে এরকম অ্যাব্রিভিয়েশন টাইপের কোনো কিছু আমাদের প্রয়োজন হলে আমরা এটা ইউজ করব। ব্লক ওয়ার্ডস, দেখুন ব্লক ওয়ার্ডস, তো ব্লক ওয়ার্ডসের জন্য আমরা ইউজ করব ব্লক ওয়ার্ড, ক্লাসও ব্লক ওয়ার্ডে ইউজ করা হয়েছে, তার মধ্যে আমাদের প্যারাগ্রাফ থাকবে, কপি করলাম আমি। তো অনেক ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে কোয়ার্ডসের প্রয়োজন হয়, সেই কোয়ার্ডসের জন্য আমরা এই স্টাইলটি ইউজ করতে পারি, ব্লক কোয়ার্ড ক্লাসটি ইউজ করতে পারি। নেমিং এ সোর্স, অর্থাৎ কোয়ার্ডসের ক্ষেত্রে কে বলেছে বা কোথায় পাওয়া গেছে এই বিষয়টা যে নিচে টান দিয়ে এইভাবে স্টাইল করে দেখানো, মানে লেখে দেখানো হয়। তো এই কাজটি আমরা এই ফিগারের ভিতরে ক্লাস ব্লক কোয়ার্ডস এবং ব্লক কোয়ার্ডস ফুটার এই দুইটা ইউজ করতে পারবো। খেয়াল করেন আমি কপি করছি। এখন যদি আমরা রিলোড দেই, ওই জায়গায় যে স্টাইলটা আছে সেই স্টাইলটাই আমরা পাবো। তার মানে ফুটারের জন্য আমরা কি পেয়েছি বলুন তো, এই যে লিখেছে তার নামটা, সোর্স টাইটেল, এই যে একটু আগে আমরা শিখছি টাইটেল, এটা থাকার কারণে এখানে আমরা যা দিব মাউস নেওয়ার কারণে ওই লেখাটা আসবে। এই যে খেয়াল করুন, এই যে দেখুন সোর্স টাইটেল, এটা কিন্তু চলে আসছে। এখানে আপনি যা খুশি তাই লিখতে পারেন, এটা আমরা জানি। সাপোজ আমি বললাম সফটওয়্যার, এই যে দেখুন সফটওয়্যার লেখাটা আমার চলে আসছে, অর্থাৎ মাউস নিয়ে একটু ওয়েট করতে হয়। তো কোয়ার্ডসের ক্ষেত্রে আমরা নিচে আরও পাবো অ্যালাইনমেন্ট, খেয়াল করুন এটা কিন্তু সেন্টার অ্যালাইনমেন্ট হয়েছে, যে ক্লাস টেক্সট সেন্টার, তার মানে আমার সবগুলো এখন সেন্টারে চলে যাবে। কপি করলাম আমরা, বা এখানে শুধু আমরা ক্লাসটা বলে দেই, কি বললাম, টেক্সট সেন্টার, তাহলে আমার এই লেখাটা এবং কোথায় বা কে বলেছেন এই বিষয়টাও আমার সেন্টারে চলে আসবে। এই যে দেখুন সেন্টারে আসছে। তো একইভাবে আমরা এই ক্ষেত্রে দেখুন কি করতে পারি, আমরা যদি টেক্সট এন্ড বলি তাহলে আমার ডাইন সাইড থেকে শুরু হবে, এন্ড কন্ট্রোল এস, এই যে দেখুন হুবহু ওই স্টাইলটি আমরা পেয়ে গেছি। এবার আসে আমরা লিস্টের কাজ দেখি। ইউএল, খেয়াল করুন ইউএলের ক্ষেত্রে এই ধরনের লিস্ট যদি আমরা চাই, জাস্ট আমরা কি ইউজ করব, দেখুন ইউএল মানে বামে একটা বুলেট থাকে, তাই আমরা এখানে কি ইউজ করেছি, লিস্ট আনস্টাইল, অর্থাৎ বুটস্ট্র্যাপ লিস্ট আনস্টাইলড ক্লাস দিয়ে কি করছে, বুলেটটি দূর করছে। আমি এটা কপি করলাম, কন্ট্রোল এস। খেয়াল করুন এইটা না থাকলে কি হইতো, আমরা দেখি এই যে দেখুন আমাদের কি আসছে, বুলেট চিহ্ন আসছে, কিন্তু এটা দেওয়ার কারণে কী হবে, এবার বুলেট চিহ্নটি চলে যাবে, অর্থাৎ বুটস্ট্র্যাপ নিজেই লিস্ট আনস্টাইলড ক্লাসটাকে ধরে, আমি যদি এটাতে ক্লিক করি, এই যে এখানে খেয়াল করুন লিস্ট আনস্টাইলড কি বলছে, লিস্ট স্টাইল নান, যেটা আমরা ম্যানুয়ালি সিএসএসে ইউজ করি, সেইটা বুটস্ট্র্যাপ এই ক্লাসটার মধ্যেই দিয়ে রাখছে। ওকে, এবার আসি লিস্ট ইনলাইন। খেয়াল করুন আমরা জানি লিস্ট সাধারণত কী ধরনের ট্যাগ, ব্লক ট্যাগ। তো ব্লক ট্যাগকে যদি আমরা ইনলাইন করতে চাই, জাস্ট আমরা ইউজ করব লিস্ট ইনলাইন, আর ভিতরে তো ইনলাইন আইটেম লেখাটা থাকবে। ওকে, খেয়াল করছেন লিস্ট ইনলাইন, এর কারণে কী হবে, আমাদের এই ব্লক ট্যাগগুলো এক লাইনে চলে আসবে, ইনলাইন ট্যাগ হয়ে যাবে। এই যে দেখুন ইনলাইন হয়েছে। ওকে, ডেসক্রিপশন লিস্ট অ্যালাইনমেন্ট, খেয়াল করুন এই ধরনের বাম সাইটে হেডিং বা এই সাইটে আমাদের ডেসক্রিপশন যদি চাই তাহলে আমরা এই স্টাইলগুলো নেব। এখানে অনেকগুলো আছে, আমি কপি করলাম সবটুকু, কন্ট্রোল ভি। খেয়াল করেন আমরা জানি যে ডিএল, ডাটা লিস্ট, ডিটি, অর্থাৎ ইউএলের কাজগুলো আমরা এগুলো ডিএল, ডিটি, ডিডি দ্বারা করতে পারি। ওকে, আমি যদি এখন রিলোড দেই, খেয়াল করুন এই যে এইভাবে আসছে, অর্থাৎ এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনার যেগুলো প্রয়োজন, যেই স্টাইলটা প্রয়োজন সেই স্টাইলটা আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে, অর্থাৎ ডিটি এইটা অনেকটা হেডিং হয়েছে, আর এর মধ্যে ডাটাটা রাখা হয়েছে ডেসক্রিপশন। ডিটি এটা হেডিং, ডাটা রাখা হয়েছে, যেটা আমরা টিআর, টিডি টেবিলের মধ্যে যেই কাজটা করে থাকি অনেকটা ওই রকম। তো এই ছিল আমার টাইপোগ্রাফি। আশা করি টাইপোগ্রাফির বিষয়টা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।